এই কাজ করতে গিয়ে আমাকে অনেকবার থানায় যেতে হয়েছে, অনেকবার পুলিশ কমপ্লেন হয়েছে। একটা ছোট বাচ্চা মানে 8-9 বছর বয়স হবে, তাকে একটা মুদিখানা দোকান কিংবা চায়ের দোকানের সামনে ওকে বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছে, দিয়ে মানুষ মারছে। এবার সেখানে আমি প্রশ্ন করতে যাই যে বাচ্চাটাকে কেন মারছে, এবং সেখানে আমি ছবিও তুলি বাচ্চাটা। আমি আমার রক্তের কেউ না, কিন্তু তার থেকেও বেশি ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল। আমি আসবো বলে দিদা অপেক্ষা করে থাকতো, মানে আমি আসবো, আমার জন্য রান্না করে রাখতো, লুচি বানিয়ে রাখতো, এরকম সুজি বানিয়ে রাখতো। সে করে আমি দিদাকে কোলে নিয়ে আমি অনেক ঘুরতাম। এগুলো আমার খুব মানে বিশাল বড় একটা পাওয়া। ইনকাম করছো সেটা কি পুরোপুরি নিজের লাইফস্টাইলের জন্য ইউজ করছো নাকি পুরোটাই সোশ্যাল ওয়ার্কের জন্য? হ্যালো এভরিওয়ান, আমি সীমান্তিকা অ্যান্ড ওয়েলকাম টু ফার্স্ট এপিসোড অফ টক ঝাল মিস্ট্রি। আমি ভগবান দেখিনি, কিন্তু মানুষরূপী ভগবান দেখেছি, যিনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি এমন একজনের কথা, তিনি সবসময় কিন্তু মানুষের পাশে রয়েছেন। প্লিজ ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বিগেস্ট কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার বাপ্পা সরকার, AKA খুশির ভান্ডার। তো বাপ্পাদা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর কাজ কেমন চলছে? কাজ ভালো চলছে, ভালো চলছে, আপনাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো চলছে। আশীর্বাদ না, মানে তুমি যে কাজটা করে যাচ্ছ তার জন্য মানে তুমি একটা স্যালুট প্রাপ্য, তোমার একটা স্যালুট প্রাপ্য। তোমার জন্য তো আলাদা কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, সবাই তোমাকে খুশির ভান্ডার হিসেবে চেনে। কিন্তু সবাই হয়তো জানে না এই বাপ্পা সরকার থেকে খুশির ভান্ডার হয়ে ওঠার গল্পটা, সেটা যদি একটু শেয়ার করতে। কারণ অনেক নাম আছে, তুমি খুশির ভান্ডার নামটাই কেন চুজ করলে? মেন কথা হচ্ছে যে 2020 সালে যখন লকডাউনের সময়, তখন আমি একটা ব্যাংকে জব করতাম আর কি। আচ্ছা। HDFC ব্যাংকে। তো সেই জব করতে করতে তখন তো পুরো লকডাউন, বাড়িতে কিছুদিন থাকতে হলো। তারপর আবার আমাদেরকে ব্যাংক ডেকে নিল, 2 মাস ছুটি দেওয়ার পর ব্যাংক কিন্তু ডেকে নিল। আচ্ছা, তখন কাজ চালু ছিল? কাজ ব্যাংক চালু ছিল আর কি। আচ্ছা। মার্চে আমাদের লকডাউন পরে, এপ্রিল মে মাসে আমাদেরকে ডেকে নেয়। তো আমি মালদাতে থাকতাম। তো তখন বাইরে বেরিয়ে তো তখন তো প্রচুর হাহাকার, সেটা মানে বুঝতে পারছো সবাই, প্রচুর হাহাকার, চারদিকে মানুষ না খেয়ে এরকম অবস্থা। এবার তখন আমি ভিডিও করিনি, এমনি আর কি মানুষকে দেওয়া শুরু করছিলাম আমার স্যালারি থেকে, ব্যাংকে যে স্যালারি পেতাম সে দেওয়া শুরু করছি। করতে করতে আমারই আরো 2 মাস কেটে গেল এরকম দিতে দিতে। আমি আর আমার একটা বন্ধু, সৌমেন রায় ওর নাম, ওর বাড়ি হচ্ছে মালদাতেই, আমরা দুজন মিলে শুরু করলাম আর কি কাজটা। এবার ও বললো যে বাপ্পা একদিন চল ভিডিও করি। ঠিক আছে কর। এবার আমার ভিডিও করলো আর কি। ভিডিও করার পরে দেখলাম, বাড়িতে এসে ভিডিও দেখলাম যে না ঠিকঠাক আছে, এটা যদি পোস্ট করি কেমন হয় সোশ্যাল মিডিয়ায়। ওকে বললাম, বলছে ঠিক আছে পোস্ট কর। এবার আমি পোস্ট করলাম, তখন আমার বাপ্পা সরকার নামেই মানে পেজ ছিল, মানে একটা ইউটিউব চ্যানেল খুললাম আর কি। পেজ ছিল না, আগে চ্যানেল খুললাম। খোলার পরে কয়েকদিন যাওয়ার পরে 22-23টা মতো ভিউ হলো, 4-5টা ভিডিও ছাড়লাম, 22টা-23টা ভিউজ। এবার আমার মায়ের নাম কিন্তু খুশি, ঠিক আছে? আচ্ছা, তোমার মায়ের নাম খুশি? আমার মায়ের নাম খুশি। এবার তখন বললাম যে না, বাপ্পা সরকার। এবার আমি আরো অন্যান্য ইউটিউব চ্যানেল দেখি যে কিছু একটা নাম আছে, আমি কি নাম দেবো ভাবতে ভাবতাম যে খুশির ভান্ডার একটা নাম। এবার যেখানে মানুষের খুশি আনন্দ সবকিছু থাকবে এবং আমার মায়ের আশীর্বাদ থাকবে, মায়ের নাম যেহেতু খুশি, সেখান থেকে খুশির ভান্ডার শুরু। যেদিন আমি খুশির ভান্ডারটা শুরু করলাম চ্যানেলের নামটা, তারপরে আমি একটা ভিডিও করলাম একটা জায়গায় গিয়ে, একটা বয়স্ক মহিলা মানে কাঁধে বস্তা নিয়ে কাগজ কুড়িয়ে বেড়াচ্ছিল। ওনাকে আমি বেশি হেল্প করিনি, তখন তো তেমন একটা এরকম ছিল না, মানে 300 টাকা মতো হেল্প করেছিলাম। সেটা আমি একটা ভিডিও তুলে ধরি মোবাইল দিয়ে। তো সেই ভিডিওটা পোস্ট করার কয়েকদিনের মধ্যে সেই ভিডিওটা আমার 16 মিলিয়ন ভিউজ চলে যায়। 16 মিলিয়ন ইউটিউবে। এবার যখন 16 মিলিয়ন ভিউজগুলো আমার 7-8 দিনের মধ্যে 1 লক্ষ মানে সাবস্ক্রাইবার হয়ে যায় আর কি ইউটিউব চ্যানেলে। তখন তো আমি সেটা বুঝিও না ইউটিউব চ্যানেলের সম্বন্ধে। আচ্ছা। এবার তখন থেকে এই খুশির ভান্ডার সেই হতে 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 এবার তখন আরো উৎসাহ পেয়ে গেলাম। এবার আরো ভিডিও যাচ্ছে, আরো ভিউজ যাচ্ছে, উৎসাহ পেয়ে গেলাম। তারপর থেকে আমার মানে এখানে বলতেই হয় মায়ের আশীর্বাদটা কাজে লেগেছে। মায়ের আশীর্বাদ কাজে লেগেছে, এই আর কি। পরিবারে কজন রয়েছে? পরিবারে এখন বর্তমানে 2 জন, আমার মা আর আমি। আর আমার দিদি আছে, বোন আছে, সবার বিয়ে হয়ে গেছে। আচ্ছা। বর্তমানে মা আর আমি। ছোটবেলা থেকে বড় হয়ে ওঠাটা কোথায়? আমার গ্রামে। আমার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জ থানা পড়ে, সাহেবঘাটা, রঘুনাথপুর আমার গ্রামের নাম। আচ্ছা। সেখানে বড় হয়ে ওঠা। তারপরে যখন আমি 11-এ মানে উঠি আর কি, তখন আবার রায়গঞ্জে আসা। আমি রায়গঞ্জ কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠে আমি পড়াশোনা করেছি। তারপর গ্র্যাজুয়েশন মাস্টার্স আমি রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে করেছি, এই আর কি। তাহলে ধরো মানে একটা গ্রাম বা মকরশল শহর থেকে উঠে এসে এরকম একটা আউট অফ দ্য বক্স কাজ করা, মানে এই ইনিশিয়েটিভটা কোথা থেকে তুমি পেলে? মানে এই কাজটা করার শুরুটা কিভাবে? কাজটা করা শুরু বলতে, সত্যি কথা বলতে, আমি আমার বাবার কাছ থেকে উৎসাহটা পেয়েছি। কারণ আমার বাবা মানে খুব বড় ধনী মানুষ ছিলেন না, উনি সাধারণ খুব মানে গ্রামের মানুষ, গরিব মানুষই ছিলেন, কিন্তু ওনার মনটা ছিল একটা বড় উদারতা আমার বাবার। মানে মানুষকে সাহায্য করা,
আমার বাবা, আমি একটা জিনিস দেখেছিলাম যে একজন মানুষ খুব বিপদে পড়েছিল, আমি তখন ছোট, ক্লাস 1 কি 2 এ পড়ি, এবার তখন বুঝতে শিখেছি। তখন একটা মানুষ বিপদে পড়েছিল, আমার চোখে দেখা সেটা, আমার বাবার সাইকেল বিক্রি করে ওনাকে হেল্প করেছিল। আচ্ছা। সেখান থেকে আমি উৎসাহ পেয়েছিলাম যে আমার বাবার তো কিচ্ছু নাই, তারপর ওনার একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা হয়তো তখন 500-600 টাকা এরকম দাম হবে, নতুন একটা সাইকেল, তখন সেই সাইকেলটা বিক্রি করে সেই মানুষটাকে হেল্প করে। মানে আমরা ওই ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি, বাড়ির লোকজন যেরকম বা যেরকম ভাবে বড় করে সেরকমই সে হয়, তার জন্য বাপ্পা সরকারও আজকে এরকম। এবং আমার বাবা আমাকে ছোট থেকে বলতো যে যাই হোক মানুষের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা, তো সেই কথাটা মাথায় রেখে আমার এই কাজ করা, তারপরে এই আর কি। আচ্ছা। তো আমার ছোটবেলার কথাই যে বলি যদি, তো আমার ছোটবেলাটা সত্যি কথা বলতে খুব কষ্টেই কেটেছে, কারণ আমরা ভাই বোন 5 জন, মানে আমার 4 দিদি, আমি 1 ভাই। এবার আমাদের ছোট্ট একটা মুদি দোকান আছে, সেই দোকান এখনো আমার মা করে। সেই মুদিখানার দোকান থেকে মানে প্রাইমারি স্কুলে যাওয়া, বড় কোনো স্কুলে পড়তে পারিনি, প্রাইমারি স্কুল থেকে খুব কষ্ট করে দেখেছি বাবাকে চোখের সামনে যে অনেক কষ্ট করে রোজগার করা, এবং আমার বাবা মানে ধানের ব্যবসা করতো এবং দোকান করতো, সেই কষ্ট করে মানে ছোটবেলা সত্যি বলতে সবাই কষ্ট করেছে, তেমন আমরাও কষ্ট করেছি, কিন্তু অনেক কষ্ট করেছি। এটা আমি মানে কষ্ট করেছে বলে আজকে এই জায়গায় আসতে পেরেছি। এবং আমার এলাকার মানুষও সবাই জানে আমি কতটা কষ্ট করেছি। যারা আমার পাড়ার মানুষ যদি এই ভিডিওটা দেখে, তারাও বুঝতে পারবে যে আমি ছোটবেলা কত কষ্ট করেছি। মানে আমি শুধু না, আমার পরিবার, পুরো পরিবার আমার অনেকটাই কষ্ট করে। যাই হোক, তো এখন ভগবানের আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে, এখন আমরা সবার আশীর্বাদে এখন মানুষের সেবা করে যে এত, মানে আমি যে মানুষের সেবা করতে পারবো আমি এটা ধারণা করতে পারিনি, কোনোদিন পারিনি সত্যি কথা বলতে। মানে ছোটবেলাটা যেভাবে কেটেছে, যে পান্তা খেয়ে স্কুলে যাওয়া, সেই মানুষটা যে আজকে এত মানুষের সাহায্য করবে, এত মানুষের বাড়ি করে দেবে, সেটা আমার মানে কখনো কল্পনা হতো না। এটা 10 বছর আগেও তুমি যদি দেখো ভাবতে পারবে না যে এটা তুমি আজকে যেই কাজটা। মানে 2014 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিই, তখন লণ্ঠনের আলোতে আমি পরীক্ষা দিয়েছিলাম। এবার সেই মানুষটা আজকে এই খুশির ভান্ডার। অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে লাইফে, এত বড় একটা কাজ। তো সেটা ধরো করতে করতে কখনো মনে হয়েছে যে আমি যদি সফল না হই, মানে সেই ভয়টা এসেছে কখনো? সফল বলতে আমি যখন ইউটিউব চ্যানেল খুলি, আমি মানে বুঝতাম না যে ইউটিউব চ্যানেল কি, তো সেখানে সফলতার কোনো বিষয় ছিল না আমার। আমি তো একটা ব্যাংকে সার্ভিস করতাম, তো এখন সেই সার্ভিসটা আমি করি না ব্যাংকে, কাজটা আমি ছেড়ে দিয়েছি। তো সেই যখন ইউটিউব চ্যানেল খুলি যে আমি যে সফল হব, সেটা আমি কখনো ভাবি নাই। হঠাৎ করে আমি সত্যি কথা, হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেল আমি সফল হয়ে গেছি। মানে আমাকে স্ট্রাগল করতে হয়নি, ইউটিউব চ্যানেল খুলে যে অনেক স্ট্রাগল করতে হয়, সেই স্ট্রাগলটা আমি করি নাই, সেই জন্য আমি ওটা মানে বুঝতে পারিনি। কিন্তু ব্যাংকে যে কাজ করতাম, সেই টাকাটা প্রথম আর কি, মনে করো যে মিনিমাম ধরো প্রথম ইউটিউব চ্যানেল খুলে তো সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যায় না, মিনিমাম 6 মাস পরে আমি টাকা পাওয়া শুরু করেছি। সেই 6 মাস আমি যা রোজগার করতাম সব কিন্তু মানুষকে মানে চোখ বন্ধ করে বিলিয়ে দিতাম। এবং বাড়িতে আমার মাও পাড়াচ্ছে, তখন আমার মায়ের কাছে ফোন ছিল না, ছোট ফোন ছিল, এখন আমি স্মার্টফোন কিনে দিয়েছি। তখন ছোট ফোন ছিল, পাড়ার ছেলেগুলো এনে আমার মাকে ভিডিও দেখাচ্ছে। মা বলছে বাড়িতে যে আমি টাকা দিচ্ছি না, ব্যাংক থেকে যা স্যালারি পাচ্ছি বাড়িতে দিচ্ছি না, তাও আমার মা কোনো করে বলছে না আমার ছেলে দিচ্ছে দিক। এবং অনেক ছেলে পেলে পাড়ার লোক এসে বলছে যে তোমার ছেলে এরকম করছে, মা আরও আনন্দ হচ্ছে। এই সাপোর্টটাই মেন আর কি, মায়ের সাপোর্টটা পেয়েছিলাম। তারপরে মানে স্ট্রাগল বলতে ইউটিউব চ্যানেল আমি বেশি করিনি, তো তবু যেটুকুই করেছি আমার ব্যাংকের জবের টাকা দিয়ে মানুষের সেবা করেছি। এখন ব্যাংকের জবটা ছেড়ে দিয়ে এখন ইউটিউব থেকে যা পাই, এবং আমার একটা মেডিসিন শপ আছে। আচ্ছা, তোমার মেডিসিন শপ মানে সবসময় যে ইউটিউব আমাদেরকে পয়সা দিবে তা কিন্তু নয়, কখনো দেয় কখনো দেয় না। তো এবার মানুষের সেবা করতে গেলে তো টাকার দরকার। এবার যেহেতু আমি ব্যাংকের চাকরি যে করতাম, তো আমি এমন হয়ে গেছে কিছুদিন পর ওই কাজটা শুরু করার কিছুদিন আমার সব জায়গায় যেতে হচ্ছে, এত আমার কাছে ফোন আসছে, মেসেজ আসছে, এত ভিডিও মানুষ আমাকে পাঠাচ্ছে, দেখে থাকতে পারছি না। এবার একটা জায়গায় যদি তুমি জব করো, সেখান থেকে যে কোনো সময় যাওয়া যায় না। তো যাই হোক, আমি সেখানে 4 বছর জব করার পরে আমি 2024 সালে পুরো জবটা ছেড়ে দিলাম। যে এবার আমার তো আর্নিং এর একটা জায়গা লাগবে, তখন পরে আমি ইটাহারে একটা মেডিসিন শপ খুললাম। সেখান থেকে আমার যা আর্নিং হয়, সেখান থেকে 70% আমি এখনো দিয়ে দিই মানুষ, এই সোশ্যাল ওয়ার্কের কাজে লাগে। আচ্ছা, তোমার মা কি বলে, মানে এত ছেলে সব? মা তো খুবই খুশি, এবং প্রচুর মানুষ, সত্যি কথা বলতে অনেক মানুষ আমার সাথে দেখা করতে আসে, বাইরে থেকে আসে। এদিকে ইসলামপুর, এদিকে বালুরঘাট এবং নদিয়া, সব জায়গাতে আমার বাড়িতে আসে। এবং আমি তো বাড়িতে থাকি না, আমি মালদায় থাকি, বাড়িতে মাঝে মধ্যে আসি এবং মায়ের সাথে দেখা করে যায়, মায়ের সাথে ছবি তুলে মানুষ, সেটা আমার মা গর্ব করে বলে যে তোর সাথে মানুষ দেখা করতে আসছে, আমার সাথে ছবি তুলছে, এটা আমার খুব আনন্দের বিষয়। মা খুব আমাকে হিসাবে এটাই মনে হয় সবথেকে বড় পাওয়া, এই আর কি। আচ্ছা, মা খুব আনন্দ আমার কাজ থেকে।
সেটাই দরকার, মানে তুমি একটা মা বাবাকে যে প্রাউড ফিল করাতে পারছো, আর কি চাই। আচ্ছা বাপ্পাদা, ধরো এত কাজ করছো, এর জন্য তো একটা অর্থের প্রয়োজন, তো কখনো মনে হয়েছে যে পলিটিক্যাল সাহায্য নেই? পলিটিক্যাল সাহায্য না, এটা মনে হয়নি। শোনো, সত্যি কথা বলতে মানুষের জন্য কাজ করতে গেলে, সেবা করতে গেলে, মানে তোমাকে যে শুধু পলিটিক্যালি করতে হবে তার কোনো মানে নেই। যে পলিটিক্যাল করলে যে আমি মানুষের সেবা করতে পারবো সেটা কোনো কথা নেই। কিছু কিছু মানুষ আছে যারা পলিটিক্যাল করে মানুষের সেবা করতে চায়, আমি সেটা চাই না কখনো। আমার কাছে কি বলবো, প্রচুর অফার আসে, হ্যাঁ, পলিটিক্যাল থেকে। হ্যাঁ, আসে, অনেক আসে। কালকে যেমন একটা আসলো, আমি সেগুলোকে ইগনোর করে চলি। আমি কখনোই চাই না আমি রাজনীতির মধ্যে ঢুকতে। কিন্তু ধরো রাজনীতিতে তো এরকম একটা মানুষের বা ব্যক্তিত্ব দরকার রয়েছে, কারণ এত কালোর মাঝে একটা সাদা হলে তো ভালোই হয়। ভালো মানুষের জন্য রাজনীতি নেই। কেন? কেন বলতে, দেখতেই পাচ্ছ রাজনীতির যা অবস্থা বর্তমানে, এই জাতপাতের ব্যাপার থাকছে, এই থাকছে, ওই থাকছে, আজকে মারামারি এই হচ্ছে। আমার মনে হয় না যে আমি কখনো রাজনীতিতে যাই, কারণ ওখানে অফার আসলে না, আমি রাজনীতিতে কখনো যাব না। কারণ আমার যদি প্রয়োজন হয় যে আমার যদি আজকে 10 লক্ষ টাকার প্রয়োজন হয়, কাউকে 10 লক্ষ টাকা দিয়ে হেল্প করতে হবে, আমি যদি আমার ফেসবুকে একটা পোস্ট করে দিই আমার 10 লক্ষ টাকা হেল্প চলে আসবে, আমার রাজনীতিতে যাওয়া কি দরকার? এইটুকু জায়গা তুমি তৈরি করো। এইটা জায়গা আমি তৈরি করছি, এবং আমার যারা ফলোয়ার্স আছে, যারা আমাকে ভালোবাসে, ওরা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। এখনো যদি কোনো একটা বাচ্চার কারো ধরো অপারেশন করতে হবে, আমার কাছে অনেকেই আসে, আমি একটা ভিডিও করে দিই, তার সেই অপারেশনের টাকা তুলতে আমার কাছে 5 ঘন্টাও সময় লাগবে না। তো আমি সেখান থেকে পলিটিক্যালে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার কাছে অফার আসে, সত্যি কথা, আমার কাছে অফার আসে, কিন্তু আমি সেগুলোকে ইগনোর করে চলি। আমি আমার মতো করে চলতে চাই। আমি কারো অর্ডারে, কারো পারমিশনে আমি কাজ করতে চাই না। আমি কোনো বাউন্ডারির মধ্যে থাকতে চাই না, আমি, এবং সেই এই কাজ করতে গিয়ে আমাকে অনেকবার থানায় যেতে হয়েছে, অনেকবার পুলিশ কমপ্লেন হয়েছে, কত থানায় আমার নামে পুলিশ কমপ্লেন হয়েছে, কত কিছু হয়েছে। কিন্তু যাই হোক, প্রশাসন আমাকে প্রচুর সাপোর্ট করে, প্রত্যেকটা থানার প্রশাসন সাপোর্ট করে। তুমি যে কোনো থানা বলো পশ্চিমবঙ্গের মধ্যে, সবাই সাপোর্ট করে। ওই জন্য প্রত্যেকটা পশ্চিমবঙ্গের থানাকে অনেক ধন্যবাদ। আমি অনেক থানায় গেছি, আমাকে মানে আমার নামে কমপ্লেন করা হয়েছে, আমাকে হাজিরা দিতে হয়েছে। তো সেরকম কোনো প্রবলেমে পড়িনি, কিন্তু মানুষের কাছে প্রবলেমে পড়েছি। মানে এরকম যদি কোনো ইনসিডেন্ট, মানে ধরো হেল্প করতে গিয়ে প্রবলেমে পড়েছে, এরকম কোনো ইনসিডেন্ট থাকলে যদি শেয়ার করতে বলতে কিছুদিন আগের একটা কথা বলি। ইটার থেকে একটু এগিয়ে গিয়ে চেকপোস্ট নামে একটা জায়গা আছে, বাংলার চেকপোস্ট এরকম একটা জায়গা আছে। সেখানে আমি তো মালদাতে থাকি বললাম, তো আমি মালদায় যাচ্ছিলাম বিকেলের দিকে। তো যাচ্ছি একটা দোকানে, আমি জলের বোতল কিনতে নেমেছি। সেখানে দেখছি একটা ছোট বাচ্চা, মানে 8-9 বছর বয়স হবে, তাকে একটা মুদিখানার দোকান কিংবা চায়ের দোকানের সামনে ওকে বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছে, দিয়ে মানুষ মারছে। এবার সেখানে আমি প্রশ্ন করতে যাই যে বাচ্চাটাকে কেন মারছেন, এবং সেখানে আমি ছবিও তুলি বাচ্চাটার। তো মানে বাচ্চাটা নাকি একটা স্প্রাইটের বোতল সে দোকান থেকে চুরি করেছে। তো এবার বাচ্চাটা চুরি করেছে, একটা স্প্রাইটের বোতলে ক টাকা দাম? 35 টাকা, 40 টাকা। মারার কোনো প্রশ্ন? তাতে এমন ভাবে মারছে মনে হচ্ছে বাচ্চাটা কি না কি করে ফেলেছে, একদম 2 হাত পা বেঁধে ঝুলিয়ে মারছে। তো সেখানে আমি প্রতিবাদ করি, এবং একটা মানুষের যদি পাথরের হৃদয় হয় তবুও কিন্তু সেটা দেখে থাকা যায় না। মানে একটা বাচ্চা ছেলে, সে একটা বোঝে না, নাবালক বাচ্চা, একটা স্প্রাইট নিয়েছে, কোনো ব্যাপার না। তো সেখানে আমি বললাম যে আমি 500 টাকা দিয়ে দিচ্ছি, বাচ্চাটাকে আপনারা ছেড়ে দিন, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। তো আমার কথা না শুনে, এবং আমি যখন একটা ছবি তুললাম, পাড়ার মানুষ মানে প্রায় দোকানে যত মানুষ ছিল, এবং মানে দোকানের পার্শ্বে একটা পার্টি অফিস আছে কোনো একটা পার্টির, তো তারা এমনভাবে প্রায় 150 মানুষ ওখানে আছে, মানে এসে আমাকে এমনভাবে আক্রমণ করে, এবং আমার জামা টেনে ছিঁড়াছিঁড়ি, একদম একটা পার্টি অফিসে, যেটা বললাম যে একটা পার্টি অফিস, সেখানে আমাকে ঢুকিয়ে রেখে দেয়, মনে হচ্ছে আমি কি করে ফেলেছি। এবং বাচ্চাটাকে তখন ছেড়ে দেয়, সাহায্য করার জন্য আমি শুধুমাত্র বলেছি 500 টাকা দিয়ে দিচ্ছি। তখন আমাকে তারা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর বাচ্চাটাকে তারা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমাকে নিয়ে তখন তারা একটা পার্টি অফিসে মানে ঢুকিয়ে রাখার পরে জামা টামা ছিঁড়াছিঁড়ি অনেক কিছু, কেউ গায়ে হাত দেয়নি, কিন্তু জামা ছিঁড়েছে অনেক, তখন পুলিশকে ফোন করা হয়। এবং আমার ইটার থানার যে আইসি ছিল ইটার, উনি পরে ওখানে যাওয়ার পর আমাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে। থানায় এসে বলছে যে তুমি তো ভালো কাজ করছো, ভালো কাজ করার পরে এত কিছু। তারপর যে দোকানদার যে ছিল, দোকানদার বাচ্চাটাকে মারলো, তখন বাচ্চাটাকে নিয়ে এসে আমাদের এখন হোমে দেওয়া হয়, এবং দোকানদারকে ধরে নিয়ে এসে তখন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়। এবং সেই বিষয়টা আমি লক্ষ্য করেছি যে সেখানে যদি আমি না হই, মানে আমি বাপ্পার সেখানে না হয়ে যদি অন্য কেউ হতো, তাহলে তার হয়তো সেদিন প্রাণটা ফিরে আসতো না। মানে সেখানে সে 150 মানুষের মধ্যে আমাকেও কিছু মানুষ চিনতো এবং বলতো ওর বাপ্পাটা ছেড়ে দাও। তারপরে কিছু কিছু মানুষ এরকম ছিল উগ্রবাদ, মানে এতটা উগ্র তারা, মানে আমি ধারণা মানে সেই বিষয়টা আমার মনে পড়লে এখন আমার গায়ে মানে লোম দাঁড়িয়ে যায়। মানে এতটা আমি সেই প্রবলেমে পড়েছিলাম যে আমি কখনো ধারণা করতে পারিনি যে আমি মানে সেই প্রবলেমে গিয়ে ওখানে পড়ে যাবো একটা বাচ্চাকে বাঁচানোর জন্য।
তো সেই বিষয়গুলো আমাকে অনেক ভাবায় এবং আরও অনেক জায়গায় অনেক প্রবলেমে পড়েছি, কিন্তু এই প্রবলেমটা আমার সব থেকে মানে একটা বিশাল বড় প্রবলেম ছিল। তো যাই হোক, সব উপরওয়ালার দোয়ায়, আশীর্বাদে, ভালোবাসা এবং যে বললাম যে প্রশাসনের সাপোর্টে আমার কিছু হয়নি। ওরা চেয়েছিল তখন মানে আমাকে কোনোভাবে মানে দমিয়ে দেওয়া এবং এবং আমার উপরে অন্যান্য কোনো কেস ফেস ইয়ে করছিল, কিন্তু আইসি স্যার আমার ভিডিও দেখতেন, উনি আমাকে চিনতেন বলে তেমন বিষয়টা বেশি দূরে যায়নি। কিন্তু ধরো যারা একজন অপরিচিত লোক, যাকে কেউ চেনে না, তার ক্ষেত্রে তো এটা অনেক একটা সমস্যার ব্যাপার। ওই তো বললাম যে সেই জায়গাটা যদি আমি না থেকে অন্য কেউ ওখানে প্রতিবাদ করতে যেত, তাহলে তার প্রাণ সেখান থেকে ফিরে আসতো না। তো এরকম অনেক জায়গায় প্রবলেমে পড়েছি, এটা আমার মানে বিশাল বড় একটা প্রবলেম ছিল আর কি। যাই হোক, তো এই আর কি, কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি অনেক কিছু। এবং আর একটা কথা বলি, আমি গিয়েছিলাম পূর্ব বর্ধমানের দেবীপুর নামে একটা জায়গায়। সেখানে একজন মানুষ মানে তার দোতলা বাড়ি আছে, ঠিক আছে, সেটা আমি ভিডিও করে আমার পেজে পোস্ট করা আছে। তার দোতলা বাড়ি আছে এবং নতুন বাড়ি হচ্ছে। তার মাকে একটা খড়ের মানে খড় থাকে না, ধানের খড়, এই খড়ের মধ্যে গর্ত করে, বয়স্ক মা হাঁটতে পারে না, বসে বসে হাঁটে, সে মাকে খড়ের গর্তে রেখে দিয়েছে। আর তখন ছিল তোমার 44-45 ডিগ্রি তাপমাত্রা, একটা ফ্যান নেই, লাইট নেই, আলো নেই, আর খালি গায়ে তার মা, বয়স প্রায় 90 বছর, সেখানে রেখে দিয়েছিল। তো আমার কাছে কোনো কারণে সে খবরটা আসে এবং আমি বর্ধমানে যাই বাইক নিয়ে, যাওয়ার পরে সেখানে ওই মাকে বাইরে বের করে আনি ঘরের বাইরে এবং ওনার ছেলেকে ডেকে প্রতিবাদ করি। তো আমার কাছে সেদিন যদি ক্যামেরা না থাকতো, তাহলে ওখানে আমার মনে হয় গলাটা ছুটে ওদিকে চলে যেত, আমি এদিকে চলে আসতাম, এরকম আর কি। তো ওনার ছেলে মানে হাসুয়া থাকে না, এসব নিয়ে আমার কাছে ওনার ছেলে, বয়স্ক মাটার ছেলে আর নাতি হাসুয়া নিয়ে রেডি, এরকম আমাকে কেটে দিবে। কিন্তু আমার কাছে কোনো কারণে সেদিন গোপ্রো আমার ক্যামেরায় লাগানো ছিল বলে কিছু হয়নি। কিন্তু পরে ওনাকে অ্যারেস্ট করা হয়, যে মাকে ওভাবে রেখেছিল বলে, বর্ধমান থানা থেকে। তো ওনার মা এখন হয়তো মারা গেছে, কিছুদিন আগে শুনেছিলাম যে উনি মারা গেছে। তো ওনার ছেলেও অনেকটা শাস্তি পেয়েছে আর কি, যে মাকে ওভাবে রাখার জন্য। মানে অনেক এরকম খারাপ ইনসিডেন্ট আমি অনেক পড়েছি, অনেক। মানে আমি 2020 সাল থেকে কাজগুলো করি, তো আজকে 2026 সাল, প্রায় 5-6 বছর ধরে করি আর কি। তো এই 5-6 বছরে অনেক জায়গায় আমার নামে কমপ্লেন, অনেক প্রবলেমে পড়েছি। কিন্তু যে প্রবলেমে পড়ে যে থেকে গেছি, সেখান থেকে আমি বেরিয়ে চলে আসছি, কিন্তু পড়েছি প্রবলেমে। কিন্তু তোমার প্রবলেমে পড়ার জন্য হয়তো কিছু মানুষ নিজের লাইফে খুশিটা ফিরে পেয়েছে। হ্যাঁ, সে তো, আমার তো শত্রু প্রচুর, মানে বিশাল, সে বলার। বিশেষ করে আমার পাড়ার আশেপাশে মানুষ তো আমাকে কেউ সহ্য করতে পারে না, এটা বাস্তব কথা। তুমি যদি সাকসেস হও, তোমার আশেপাশের মানুষ তোমাকে কেউ সহ্য করতে পারবে না, এটা স্বাভাবিক। কিন্তু আটকে কেউ রাখতে পারেনি। 5-6 বছরে আমাকে অনেক আটকে রাখার চেষ্টা হয়েছে এবং আমার নামে অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছে, কেউ রাখতে পারেনি। আমার কাজ আমি করে যাচ্ছি, কিন্তু এরকম বাধা বিপত্তি আসবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই আর কি। এটা তো খারাপ ইনসিডেন্ট হলো, কিছু ভালো ইনসিডেন্টও নিশ্চয়ই হয়েছে, যেটা একটা মানে মনের কর্নারে একটা দাগ কেটে রয়েছে বা এখনো রয়েছে, এরকম কিছু কোনো ইনসিডেন্ট যেটা শেয়ার করতে। তো আমি 2020 থেকে কাজ করি। সেই কাজ করার মধ্যে আমার একটা সব থেকে ভালোবাসার জিনিস, আমাদের রায়গঞ্জে উদয়পুরে একটা বয়স্ক ঠাকুমা ছিল, একজন বৃদ্ধ দিদা ছিল। আমি দেখেছি, সে একটা দিদা ছিল। সেই দিদার সাথে কাজ করে, মানে দিদাকে আমি 2022 সালের শেষের দিকে মনে হয় দিদার কাছে আসি। সেই দিদা মানে আমাকে এত ভালোবাসা দিয়েছে, মানে দিদার বাড়িতে আসলে ওই দিদার নাম হয়েছিল হরে কৃষ্ণ দিদা ছুটে এসে আমার কোলে উঠে যেত, দিদা আমাকে কখনো খাইয়ে দিত। সেই মানে ওই দিদাকে আমি কখনো ভুলতে পারি না, আজও আমি ভুলতে পারিনি। মনে হচ্ছে মানুষটা আজও আমার চোখের সামনে ভাসে। মানে ওই দিদার কথা মনে পড়লেই আমার খুব মানে খারাপ লাগে। কিন্তু দিদা আমাকে এত ভালোবাসতো এবং আমিও প্রচণ্ড ওনাকে ভালোবাসতাম। মনে হচ্ছে উনি আমার রক্তের কেউ না, কিন্তু তার থেকেও বেশি ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল। তো আমার সব থেকে যদি ভালো ইনসিডেন্ট বলো, ওই দিদার সাথেই আমার ভালো মানে আর কি। মানে আমি আসবো বলে দিদা অপেক্ষা করে থাকতো, মানে আমি আসবো, আমার জন্য রান্না করে রাখতো, লুচি বানিয়ে রাখতো, এরকম সুজি বানিয়ে রাখতো। মানে এগুলো আমার বিশাল বড় পাওয়া, যে একটা অচেনা মানুষ, একটা বয়স্ক মানুষ, মানে 95 ইয়ার ওনার বয়স, 95 বছরের একটা বৃদ্ধ মানুষ যে আমাকে এত ভালোবাসতে পারে, মানে এটা আমার মানে ধারণার বাইরে। যে একজন অচেনা মানুষ, যাকে আমি কোনোদিন দেখিনি, কোনোদিন চিনি না, সামান্য একদিন গিয়ে ওনাকে আমি 500 টাকা হেল্প করেছিলাম প্রথম দিন। তারপর ওনার আমি বাড়ি করে দিই, ওনার ছেলে মেয়েরা সব কিছু ছিল, তো ওনারা কেউ আসেনি। এখন ওনার বাড়ি টাড়ি করে দেওয়ার পরে দিদা মারা যায় কিছুদিন আগে, এখন ওনার ছেলে মেয়েরা সব বাড়িতে চলে এসছে। আগে দেখতো না, মানে আমার করে দেওয়া বাড়ি চলে আসলো। হ্যাঁ, আমার করে দেওয়া বাড়িতে এখন দিদার মেয়ে, ছেলে, নাতি নাতনি সব চলে এসছে। কিন্তু আমি যে 2 বছর ধরে ওনাকে দেখতাম, সবকিছু একবারে ফিরেও তাকায়নি ছেলে মেয়েরা। তো যাই হোক, সেই দিদার আমাকে করে দেওয়া সুজি, লাল চা আমার আজও মনে পড়ে, ভীষণ মনে পড়ে।
হয়তো সেই দিদা নেই, কিন্তু দিদার আশীর্বাদ কিন্তু দিদার তোমার সাথে আশীর্বাদ, রয়েছে। দিদার স্মৃতি, আমার সবকিছু। হয়তো দিদা সত্যি আমাকে এত ভালোবাসতো যে আমার বাপ্পা ভাই এসছে করে, এবং দিদাকে কোলে নিয়ে আমি অনেক ঘুরতাম। এগুলো আমার খুব মানে বিশাল বড় একটা পাওয়া, যে একটা অচেনা মানুষ একটা অচেনা মানুষকে এত ভালোবাসতে পারে, সে দিদাকে না দেখলে আমি বুঝতে পারতাম না যে রক্তের সম্পর্কই যে শুধু সম্পর্ক তা কিন্তু নয়। এই হচ্ছে রক্তের সম্পর্কের বাইরে তুমি তো অনেক সম্পর্ক অনেক তৈরি সম্পর্ক। করেছো। এখনো আমি যেখানে যাই, মানুষ আমাকে এত ভালোবাসে, যে মানুষগুলো হেল্প করি আমি, যাদের আমি বাড়ি করে দিয়েছি কিংবা কাউকে ব্যবসার দোকান করে দিয়েছি। কিছুদিন আগে মালদাতে আমি একটা বয়স্ক ঠাকুমার আমি ছোট্ট করে একটা দোকান করে দিয়েছি। তো ওনারা আমাকে এত ভালোবাসে, ফোন করে কথা বলে, আমি গেলে আমার জন্য চা করে দেয়। যে একটা অচেনা মানুষ, একটা অচেনা ছেলেকে নিজের আত্মীয় স্বজন এরকম করেন আমার জন্য, মানুষ যা করে, তো এগুলো আমার বিশাল বড় পাওয়া। আর কি চাই লাইফে? আর কি চাই লাইফে? মানে মানুষ যে ভালোবাসে, মানে ভালোবাসার থেকে পৃথিবীর কোনো কিছু হতে পারে, কোটি টাকা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। তো যাই কি বলতো বাপ্পাদা, মানে অনেকের কাছে অনেক টাকা থাকে কিন্তু মনটা থাকে না। সোশ্যাল ওয়ার্ক করার জন্য টাকার দরকার, কিন্তু তার আগে সবার আগে দরকার সেটা হচ্ছে মন আর ইচ্ছেটা, সেটা তোমার মধ্যে রয়েছে। টাকা থাকলে যে সোশ্যাল ওয়ার্ক হবে তা কিন্তু নয়। হ্যাঁ, টাকা না থাকলেও কিন্তু সোশ্যাল ওয়ার্ক করা যায়, এটাই হচ্ছে ব্যাপার। একজন মানুষ ধরো ঠেলা নিয়ে যাচ্ছে, তার যদি তুমি একটু ঠেলে দাও, কিংবা রাস্তায় কিছু পড়ে আছে সেটা একটু সাইড করে, সেই সব এক প্রকার সোশ্যাল ওয়ার্ক। ঠিক আছে, যে টাকা থাকলে আমি মানুষকে টাকা দিয়ে হেল্প করলে যে সোশ্যাল ওয়ার্ক করলো তা কিন্তু নয়। তো যারা এই ভিডিও দেখছে তারা আমাদের মতো জেনজি যারা আছে, ইয়ং ছেলে যারা আছে, তো তারা আমরা যেটুকু রোজগার করি সেই রোজগার থেকে যদি 10% মানুষকে দিই কিংবা একবেলা কাউকে খাওয়াই, মানে সেটার থেকে বড় আনন্দ, সেদিনকার রাত্রের ঘুম, মানে সেদিনের রাত্রে, মানে সেদিন সারাদিনের ফিলিংস, মানে ওর থেকে ভালো কিছু আর হতে পারে না। তুমি সাপোজ ধরো 40 টাকা দিয়ে কোনো একটা মানুষকে একবেলা খাওয়ালে, ধরো নিরামিষ ভাতি 40 টাকা দিয়ে খাওয়ালে, সেই দিন ধরো আজকে তুমি দুপুরবেলা খাওয়ালে 1টার সময়, সেই তুমি সারা রাতটা, সেই রাত্রিটা এবং সেই 1টা থেকে সেই যে দিনটা তোমার যাবে, মানে তুমি একবার ফিল করে দেখবে যে সেই দিনটা তোমার কেমন কাটছে। রাত্রেবেলা সেই ঘুমটা, সেই আনন্দটা, মনের মধ্যে আলাদা একটা ফিলিংস, যে আমি একটা মানুষকে খাওয়াতে পারলাম, এর থেকে বড় কিছু আর নেই। টাকাটা ম্যাটার করে না, 40 টাকাটা ম্যাটার করে না, তুমি যে একটা মানুষকে ভালোবেসে খাওয়াতে পারলে, সেটাই হচ্ছে অনেক মানে বিশাল কিছু একটা। তো শুধু টাকা থাকলে যে সোশ্যাল ওয়ার্ক হয় তা কিন্তু নয়, আমরা এমন সোশ্যাল ওয়ার্ক করতে পারি। আচ্ছা, অনেকেরই মনে হয় যে ফেসবুক আর ইউটিউব থেকে আর্নিং কি আদতেও হয় নাকি হয় না? হয়তো ফেসবুক ইউটিউব থেকে আর্নিং হয়, এবং আমি যথেষ্ট পরিমাণে আর্নিং করি ইউটিউব ফেসবুক থেকে। মানে যারা নতুন শুরু করবে ভাবছে তাদের উদ্দেশ্যে বলা যায় হ্যাঁ আর্নিং হয়। আচ্ছা, তো একটা কোশ্চেন, মানে তুমি যে যতটা ইনকাম করছো সেটা কি পুরোপুরি নিজের লাইফস্টাইলের জন্য ইউজ করছো নাকি পুরোটাই সোশ্যাল ওয়ার্কের জন্য? এটা একটা ভালো কোশ্চেন, যে আমি টাকাটা কি করছি। তো ধরো 2020 সাল থেকে আমি কাজ করি, যে কিছু বয়স্ক বৃদ্ধা মায়ের, যেমন এই যে হরে কৃষ্ণ দিদার কথা বললাম, ছেলে মেয়েরা দেখতো না, এরকম প্রায় 18-19 জন মতো মা আছে। যেমন রায়গঞ্জে আমার 5 জন মা আছে, বয়স্ক মা, তাদেরকে আমি চালাই। এবং তোমার হচ্ছে মালদাতে 3 জন আছে, বহরমপুরে আছে, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমার 18-19 জন মতো বয়স্ক বৃদ্ধা মা আছে, যাদের ছেলে মেয়েরা দেখে না। তাদের প্রত্যেক মাসের মানে বাজার করে দেওয়ার টাকা আমাকে দিতে হয়। এবং প্রায় ধরো 12 জন মতো মানে বাচ্চা আছে, ধরো যারা পড়াশোনা করছে, তাদের খরচাও আমি চালাই। আমাদের রায়গঞ্জে আছে 4 জন, রূপাহারে আছে 1 জন, আমাদের রায়গঞ্জে 4 জন, এরকম পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 12-13 জন মতো বাচ্চা আছে, এবং 18-19 জন মতো বয়স্ক বৃদ্ধা মা আছে। তাদের মাসের খরচা মানে বাজার, ওরা আমার উপরেই ডিপেন্ড, মানে আমার উপরে নির্ভরশীল তারা, যে আমি ওদেরকে টাকা দিব পরে ওরা বাজার করতে পারবে। তো আমি যা আর্নিং করি সেখান থেকে আমিও কিছু রাখি, আমি যে পুরোটা দিয়ে দিই তা না, আমারও তো একটা চলতে হবে। আমি যে ধরো রায়গঞ্জ থেকে কলকাতায় যাব, আমার বাইকের তেল পড়বে, সেটাও আমি কারণ যেহেতু আমি চাকরি করতাম, চাকরিটা ছেড়ে দিয়েছি, এবং মাসে প্রায় 30 জন মতো মানুষকে দিতে হয়, সেখান থেকে 1 লাখ টাকার মতো তাদেরকে দিতে হয়। ঠিক আছে, 3000 টাকা করে নর্মাল একটা ফ্যামিলিকে চালাতে হয়, সেখান থেকে 1 লাখ টাকা ধরো, এবং প্রত্যেক মাসে 10টা ফ্যামিলিকে এমনি হেল্প করা, ধরো মানে যা আর্নিং হয় পুরো মানুষকে চলে যায় আর কি। তো এরকম প্রায় 18-19 জন মতো মা আমার আছে, বয়স্ক বৃদ্ধা মা, যাদের ছেলে মেয়েরা দেখে না, সে মা, এবং কয়েকজন বাচ্চা আছে, তাদের পড়াশোনা খাওয়া দাওয়া খরচা আমি চালাই। মানে এখানে আমি একটা কথা বলবো, যার পেছনে এতজন মা রয়েছে তাকে কেউ কিভাবে আটকে রাখবে? সে তো এগিয়ে যাবেই। একদম। আর ধরো এত ইনকাম হচ্ছে বা কখনো এত ফেম পাচ্ছ, মনে হয়েছে যে এই লাইফস্টাইল থেকে বেরিয়ে একটু ভালোভাবে বাঁচা যেতে পারে? না, এর থেকে ভালো আর কিভাবে বাঁচা যায়? মানে মানুষের যে এত ভালোবাসা, এত আশীর্বাদ, সে ভালোবাসা আশীর্বাদ ছেড়ে তুমি আর কিভাবে বাঁচতে চাও? যে টাকা পয়সা থাকলেই
এই টাকা পয়সা থাকলে যে তুমি সুন্দর করে জীবনযাপন করবে সেটা কিন্তু নয়। মানুষের অনেক অনেক টাকা আছে, বিল গেটসেরও কিন্তু ডিভোর্স হয়ে গেছে, তার লাইফে শান্তি নেই। কেন বলো তো? ওর তো টাকার অভাব নাই, তারপরেও তাদের লাইফে শান্তি নেই। কিন্তু আমি যেটুকু রোজগার করি সেটুকু নিয়ে আমার এই যে অসহায় বৃদ্ধ মানুষকে নিয়ে, সেটা নিয়ে মানে আমি যে এখন তোমার কাছে বসে আছি, আমার ফোন যাচ্ছে কন্টিনিউ, কিন্তু এখনও ফোন আসছে আমার কাছে, সে মানুষের খবর, সেগুলো কথা বলছি। যাদের চিকিৎসার প্রয়োজন আমাকে ফোন করছে, মানুষ যে আমাকে বিশ্বাস করে যে বাপ্পাদাকে যদি একবার কথা বলতে পারি, বাপ্পা ভাইকে যদি একবার কথা বলতে পারি। তুমি বিশ্বাস করো না, কালকে পরশুদিন মালদাতে আমার কাছে একজন বাঁকুড়া থেকে একজন দিদি এসেছিল ওনার হাজব্যান্ডকে নিয়ে। ওনার হাজব্যান্ডের কিডনির সমস্যা হয়েছে, উনি কারোর কাছে না বলে আমাকে ফোন করেছে, দাদা আমাদের বাঁকুড়া আসেন। দিদি এখন তো যেতে পারবো না, কিছুদিন পরে যাবো। দাদা আমি যাচ্ছি। উনি আসলো, এসে আমি ওনাকে একটা ভিডিও করে দিলাম এবং সবার কাছে আমি অনুরোধ করলাম যে আপনারা যদি এই দিদিটাকে হেল্প করেন, এবং দিদির অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দিদির 1 লাখ টাকা চলে আসলো একদিনের মধ্যে। তো এই কাজগুলো করতে পেরে যে আমি এতটা ভালো আছি, এর থেকে ভালো আমি আর থাকতে চাই আর কি চাই, সেটাই। এটাই। খুশির ভান্ডার বাপ্পা তো এতজন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো তার লাইফে কি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে? হ্যাঁ, আমার লাইফেও রয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আচ্ছা, হ্যাঁ, আমার ভিডিও থেকে পরিচয়। সে যখন ভিডিও থেকে পরিচয়? হ্যাঁ, ভিডিও থেকে বলতে আমার ভিডিও দেখে। আচ্ছা, আমার ভিডিও দেখে একজন মানুষের সাথে পরিচয় 2022 সালে। তারপর থেকেই মানে সত্যি কথা বলা চলে যে তুমি যদি একটা মানুষের সাপোর্ট পাও, মানে তোমার পিছনে যদি কোনো মানুষ সাপোর্ট করার মতো থাকে, তাহলে তুমি কোনো কাজ থেকে ফিরে আসা যায় না। তেমন সেই মানুষটার আমি মানে এতটাই সাপোর্ট পাই, সে মানে আমাকে এতটাই সাপোর্ট করে। এবং যখন কিছুদিন আগে যখন ফেসবুক থেকে তেমন আর্নিং হচ্ছিল না, ঠিক আছে, তখন আমি কিন্তু মানে প্রায় দিশেহারার মতো আমি বললাম যে কিছু মাকে আমি চালাই। তো যে মানুষটা আমার লাইফে আছে সে সরকারি জব করে, তো সে তার 2 মাসের জবের টাকা সে মানে স্যালারি আমাকে দিয়ে দিয়েছিল সে মানুষগুলো দেওয়ার জন্য। তো এরকম সাপোর্ট যদি কোনো মানুষের পায় আর সেই মানুষটা হাতে, তাহলে তো বিশাল। মানে এই অ্যাডজাস্টমেন্টটাই তো দরকার লাইফে। তো নেক্সট প্ল্যানিং বিয়ে বা কিছু রয়েছে? প্ল্যানিং বিয়ে। আচ্ছা, কবে? আমার এপ্রিলেই বিয়ে। তা আমরা আসছি তো সবাই? অবশ্যই, পুরো পরিবারকে বলতে হবে কিন্তু। একদম একদম। আমার সামনে এপ্রিলেই বিয়ে। অনেক দিনেই মানে আমাদের সম্পর্ক এবং বাড়ি থেকে 2 পরিবারে মেনে নিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে। খুব ভালো, খুব ভালো করে কাটাও, দুজন মিলে আরো আরো বড় বড় কাজ করো, লোকের পাশে থাকো। তো এটাই বলবো, মানে তুমি যে কাজটা করছো তার জন্য শত শত প্রণাম তোমাকে। আর আমি পার্সোনালি সবাইকে বলবো এটা, মানে এটা প্রে করি যেন প্রতিটা ঘরে একটা করে বাপ্পা সরকারের মতো মানুষ জন্মাক। অনেক ভারী ভারী কথা হলো, অনেক ভালো কথা হলো, এবার একটু মজার কোশ্চেনে আসা যাক। ধরো কখনো লাইফে আলাদিনের জিন এলো, তো 3টে কোন উইশ তুমি করতে চাও? 3টে কোন উইশ করতে চাই? হ্যাঁ, আমি একটা উইশ মানে প্রথমত যেটা, যে আমাকে এমন মানে আলাদিনের জিন আমাকে এমন শক্তি দিক, এবং বেশি দিন বাঁচতে চাই না, আমাকে একটু বাঁচিয়ে রাখুক, যেন মানুষকে আমি সেবা করে। না, বাঁচতে তো হবে, এত মানুষের দায়িত্ব নিয়েছো। না, বেশি না, সামান্য বাঁচতে চাই, যেন যেটা আমার স্বপ্ন আছে সেই স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। এটা একটা প্রথম কোশ্চেন করতে চাই, প্রথম উইশ। আর বাকি দুটো আর কি বলবো, যে সব মানুষ ভালো থাক, সবাই যারা যারা আমাদের ভিডিও দেখে যারা, তারা সবাই ভালো থাক, সুস্থ থাক, এটাই। আর একটা কি করব, আর একটা আমাকে কি আর বলবো, একটু আর্থিক দিক, যেটা আমি মানুষের সেবা করতে পারি। আমি বেশি টাকা পয়সা আমি চাইবো না, আলাদিনের জিনের কাছে বেশি যে দিতে পারবে না, কারণ মানুষের আশা তো কেউ পূরণ করতে পারে না। আমি একটাই আশা মানে বলবো, যে যেন ভগবান কিংবা উপরওয়ালা আলাদিনের জিন আমাকে এমন না করে দেয় যে আমি যে 19 জন মায়ের দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব থেকে আমি যেন ফিরে না আসতে পারি। তো এটাই বলবো যে আমার এটুকু বজিয়ে রেখো যে মায়ের যে আমি দায়িত্ব প্রায় 4 বছর ধরে টেনে আসছি, আমি যতদিন বাঁচবো সেটা যেন আমি চালিয়ে যেতে পারি। আমার এটাই আর কি, মানে আমি অর্থ টাকা পয়সা চাই না, আমি এটাই চাই যেভাবে আমার চলছে, মানে এমন কখনো করো না যে আমার সেটা যে আমি সেই মাগুলোকে চালাতে পারি না। যেভাবেই চলে যায়, যে 19 জন মায়ের আমার দায়িত্ব আমার নেওয়া আছে, যে মাগুলো আমার উপর নির্ভর করে, বিশ্বাস করে আমাকে, তাদের দায়িত্বটা আমার মৃত্যু অবধি যেন আমি চালিয়ে যেতে পারি, এটাই আর। মানে খুব অবাক লাগলো, মানুষকে যদি এই কোশ্চেনটা করা হয়, বেশিরভাগ মানুষ চায় এটা দাও, ওটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। মানে তুমি এমন একজন পার্সোনালিটি, নিজের জন্য কিছুই চাইলে না, যা চাইলে মানুষের জন্য। তো এটাই চাই, আর কি বলবো, এইভাবেই কাজ করে যাও, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। একেবারেই শোয়ের লাস্টে চলে এসেছি, তো কিছু র্যাপিড ফায়ার রেখেছি, তোমাকে এটা না হলে ওটা সিলেক্ট করতে হবে, কোনোটা কিন্তু স্কিপ করা যাবে না, বলতেই হবে। আচ্ছা, তো চলো শুরু করি। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। আচ্ছা, ফেসবুক, ইউটিউব না ইনস্টাগ্রাম? ইউটিউব। ইউটিউব। আচ্ছা, লেট রাইজার না আর্লি টু বেড আর্লি টু রাইস? আর্লি টু রাইস। আর্লি টু রাইস, বা ভগবানে বিশ্বাসী না অবিশ্বাসী?
ভগবানকে অবশ্যই বিশ্বাস করব। আচ্ছা, চা না কফি? আমি চা ভক্ত। আচ্ছা, সমুদ্র নাকি পাহাড়? পাহাড়। পাহাড়। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? দুটোই। দুটোই? আমার তো লাভ করে অ্যারেঞ্জ হচ্ছে। আচ্ছা, তার জন্য দুটোই। ওকে। বিরিয়ানি নাকি ডাল ভাত? ডাল ভাত। ডাল ভাত। হ্যাঁ। বাহ। রবিবারে বাড়িতে থাকা নাকি ঘুরতে বেরোনো পরিবারের সাথে? রবিবারে সারাদিন তো ব্যস্ত থেকে রবি পরিবারের সাথে একটু সময় দিলে বেটার, কিন্তু আমি রবিবারে পরিবারকে সময় দিতে পারি না, আমার মানুষের কাছেই চলে যায়। তো মানুষও তো তোমার একটা পরিবার, না? পরিবার, সেটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের পডকাস্টটা তো অনেকেই দেখবে, তো স্পেশালি বলবো ইয়াং জেনারেশনকে কি বলতে চাও, মানে তাদেরকে যদি একটু সাজেশন দিতে, তারাও যদি এই মহৎ কাজে একটু নিজেদেরকে করতো, যোগ দিত তারা। তো আমার ভিডিও যারা দেখছে, মানে আমাদের ভিডিও এখন পডকাস্টটা যারা দেখছেন, তাদের আমাদের ইয়ং জেনারেশন যারা আছে, তো তাদেরকে বলবো কেউ না কেউ কিছু একটা কাজ করি, তো সেই কাজের থেকে একটু অল্প আর্নিং বের করে যদি আমরা সাধারণ মানুষের জন্য, যারা রাস্তায় ধরো স্টেশনের পাশে অনেক মানুষ থাকে, রাস্তায় অনেক মানুষ থাকে, যারা অনেক ভ্যান চালক আঙ্কেলগুলো থাকে যারা রিক্সা চালায়, এবং অনেক মানুষ বিপদে পড়ে থাকে তাদের জন্য, এবং এখন দেখবে তুমি অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাদের জন্য আমাদের ইয়ং জেনারেশন যারা থাকি তারা, আগের জেনারেশনের মানুষ তো মনে করো যে করছে, এবং আমরা ইয়ংরা যদি ভালোভাবে কাজ করি, যেমন আমি করছি, আমার কথাই বলছি, আমি যেমন করছি, তো সেরকম তোমরা যারা দেখছো ভিডিওটা তারাও যদি করো, এবং ইউটিউব চ্যানেল খুলে যদি করতে হয় সেটাও করো, সেটা করলে আরো বেশি একটু উৎসাহটা জাগবে। যেমন সত্যি কথা বলতে আমার যেমন জেগেছে, আমি তো এমনি প্রচুর কাজ করতাম, তারপরেও যে চ্যানেল খোলার পরে আরো বেশি উৎসাহ জেগেছে, সেরকম চ্যানেল খোলার পরেও যদি আমরা মানুষের জন্য কাজ করতে পারি, আমরা ইয়ং জেনারেশনরা, আমাদের দেখে আমাদের ছোটরা যারা আছে তারাও কিন্তু শিখবে। তো তাই বলবো সবাই মানুষের পাশে থাকবে, অসহায় মানুষের পাশে থাকবে, এটাই আর কি আমার বলার, যেন আমরা মানুষের জন্য কিছু করতে পারি, যেন আমি গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমি এই মানুষটার জন্য কিছু একটা করেছি, এই মানুষটা বিপদে পড়েছিল তাকে আমরা উদ্ধার করেছি, এই কথা যেন আমরা গর্ব করে বলতে পারি, এবং আমার বাবা মায়েরা আমাদের জন্য যেন গর্ব করতে পারে। এখন অনেক হয়েছে, অনেক ছেলে অনেক কিছু করছে, নেশা করছে, বাবা মার কথা শুনছে না, অনেক কিছু, আমাকে এত বাবা মা ফোন করে বলে যে আমার ছেলে এই হয়েছে সেই হয়েছে, সেই জন্য সবাইকে বলবো বাবা মার কথা আমাদের শোনা অত্যন্ত প্রয়োজনীয়, দরকার, যে বাবা মা আমাদের জন্ম দিয়েছে, এবং তার পাশাপাশি আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি, এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ বাপ্পাদা আমাদের পডকাস্টে আসার জন্য, নিজের এতটা বিজি শিডিউলের মধ্যে সময় বের করেছো, অনেক অনেক ভালোবাসা, আর এটা আমাদের ছোট্ট একটা উপহার পরিবারের তরফ থেকে, রেখো সব। থ্যাংক ইউ। ছোট না, এটাও বিশাল বড় উপহার। থ্যাংক ইউ। আজকের এপিসোডটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট এপিসোডে কাকে দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের দিন চেনা মানুষের অচেনা গল্প নিয়ে। নমস্কার।